তো গুড ইভিনিং এভরিবডি। আজকের সিম্বায়োটিক্স ক্লাস নাম্বার 19, 19তম আজকে ক্লাসে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। এসএইচএমটি আয়োজিত আজকের এই ভিন্ন মাত্রার একটি আয়োজন বা সংযোজন, এতে আপনাদের সবার আগ্রহ থাকে, বরাবর হয়ে আসছে। এসএইচএমটি প্রত্যেকটা ক্লাসেই আপনাদের একটি বিশেষ আগ্রহ থাকে, কেননা প্রত্যেকটা ক্লাসগুলোই আমরা চেষ্টা করি আপনাদের মানে এতটাই হেল্পফুল হয়, এতটাই আপনাদের কাজে লাগে, যেন আপনারা আপনাদের এই ক্লাসগুলো থেকে চেম্বারে অ্যাটলিস্ট আপনারা এক বেনিফিট অ্যাচিভ করতে পারেন। তো সেই জন্য বরাবরের মতো আজকে আমার এই ক্লাসটা গ্রামাটিক্যাল বিষয়গুলো বা অর্গাননের বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। ইতোপূর্বে আমরা দেখেছি কিভাবে নেগেটিভ অ্যাকশন থাকলে কি ডিসিশন আমাদেরকে নিতে হবে, পজিটিভ অ্যাকশন থাকলে আমাদেরকে কি ডিসিশন নিতে হবে, নিউট্রাল অ্যাকশন থাকলে আমাদেরকে কি ডিসিশন নিতে হবে, কি করে আমরা কেসগুলোকে ফলো আপ করব, কখন আমরা সেকেন্ড প্রেসক্রিপশন করব, কখন আমরা হায়ার পোটেন্সিতে যাব, কখন আমরা প্লাসিবো দেব। এই বিষয়গুলো আমরা পূর্বের গত ক্লাস থেকে, ক্লাস নম্বর 18 থেকে আমরা দেখেছিলাম। আজকে ফলো আপের যেই বিষয়টা বলবো তা হচ্ছে ওই যে এখন আমি কি করব, এটাই কিন্তু আমাদের ফলো আপ ছিল। আপনারা জানেন, এটাইকেই আমি বলতে চাচ্ছি যে এই যে একটা ইনডিসাইসিভ একটা অবস্থা, কি করব আমি এখন, আমার এখন করণীয় কি আছে, সেটাই কিন্তু আমাদের ফলো আপ। অর্থাৎ যেখানে আমরা ঘাবড়ে যাচ্ছি, যেখানে আমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি, কি করব এখন, ডিসিশন মেক করতে পারছি না, কোনো ওষুধ নির্বাচন করতে পারছি না, অথবা আমি কি নতুন কোনো ওষুধ দেব, নাকি বসে থাকবো অবজার্ভ করব, নাকি নতুন কোনো পটেন্সিতে যাব, এই ব্যাপারটাই কিন্তু আমাদের চলছিল। এবারে আজকের যে মূল বিষয়টা ফলো আপের, তা হচ্ছে কি করে আমরা বুঝবো যে আমাদের নির্বাচিত ওষুধটি, যেটাকে আমরা সুনির্বাচিত ওষুধ, যেটাকে আমরা রিমিডি বলি, এই রিমিডিটা সঠিক, কারেক্ট, সঠিক কিনা, এর সঠিকতাটা আমাদের যাচাই করতে হবে ফলো আপে। কেননা তাহলেই আমি কিন্তু, আমাদের যে পিল বক্স থাকে সেই পিল বক্স থেকে আমার হাত কিন্তু সরে থাকবে। যদি আমরা বুঝতে পারি ইয়েস, দ্য সিলেক্টেড মেডিসিন ইজ কারেক্ট, তাহলে আমি কিন্তু পিল বক্সে আমি হাত দেব না আর। এই জন্য এটাও ফলো আপের একটা জায়গা, যেখানে আমরা কিন্তু বারে বারে ভুল করে ফেলি। কি করি, পিল বক্সে হাত দিয়ে ফেলি, হাত দিয়ে আমরা ওষুধটাকে চেঞ্জ করে দেই, পোটেন্সিটাকে চেঞ্জ করে দেই, যার ফলে রোগী একটা ভালো ভালো সূচনা হওয়া, কে একটা কেস ভালো সূচনা হওয়া একটা মেডিসিনের যার মানে অ্যাকশন, সেটা কিন্তু সেখানেই স্পয়েল হয়ে যায়। এই জন্য আমরা আজকে দেখুন, চলুন দেখি কি করে বুঝবো আমরা যে আমাদের নির্বাচিত ওষুধটি সঠিক। এই যে কারেক্টনেস এর ব্যাপারটা, অথবা অ্যাকিউরেসি যেটাকে আমরা বলি, অ্যাকিউরেসি অফ আ রিমিডি অথবা কারেক্টনেস অফ আওয়ার রিমিডি, এটা প্রথমেই আমরা বুঝতে পারবো যখন মানে ওষুধটা দেয়া হবে, ওষুধ প্রয়োগের পর রিকভারি যে শুরু হয়, সেই রিকভারিটা ফ্রম উইদিন আউটওয়ার্ডস। ভালো করে বোঝার চেষ্টা করুন, ফ্রম উইদিন আউটওয়ার্ডস বলা হচ্ছে, অর্থাৎ ওষুধ প্রয়োগের পর সেন্টার থেকে পেরিফেরির দিকে রিকভারির ডিরেকশন থাকবে। রিকভারি বা আমাদের আরোগ্যটা হবে কিন্তু
আমাদের সেন্টার থেকে পেরিফেরির দিকে আপনারা যারা খাতায় লিখছেন, কি করে আমরা বুঝবো যে আমাদের নির্বাচিত ওষুধটি, সুনির্বাচিত ওষুধটি যাকে আমরা রিমিডি বলি, এটা কারেক্ট? কারেক্ট মেডিসিনটা অথবা আমাদের কারেক্ট রিমিডিটা অবশ্যই রিকভারি প্রসেস স্টার্ট করবে ফ্রম উইদিন আউটওয়ার্ডস, অর্থাৎ সেন্টার থেকে পেরিফেরির দিকে। আন্ডারলাইন করে রাখুন ওই জায়গাটাকে, ফ্রম সেন্টার টু পেরিফেরি। আমি দেখুন নিচে অ্যারো দিয়ে দিয়ে দিয়েছি, উইদিন আউটওয়ার্ডসটার মানে অর্থ হলো সেন্টার থেকে পেরিফেরি। এইবারে যখন বুঝলাম অ্যাকশন শুরু হয়েছে, এখন এটা কি কারেক্ট রিমিডির অ্যাকশন চলছে নাকি ইনকারেক্ট, সেটা আবার কি করে বুঝবো? সেটাও আমাকে কিন্তু টেস্ট করতে হবে ফলো আপে, অর্থাৎ দ্য টেস্টিং অফ অ্যাকিউরেসি অফ আওয়ার রিমিডি। এবং সেটাই বলছি যে এই টেস্টের যে প্রথম কন্ডিশন, তা হচ্ছে রিকভারি প্রসেস স্টার্ট হবে, ওষুধ দেওয়ার পর রিকভারি প্রসেস স্টার্ট হবে ফ্রম উইদিন আউটওয়ার্ডস, অর্থাৎ সেন্টার টু পেরিফেরি। এবার আসুন আমরা যদি বলি সেন্টার কি, সেন্টার ইকুয়ালস টু মাইন্ড অ্যান্ড পেরিফেরি ইকুয়ালস টু ফিজিক্যাল। আপনারা লিখে নিন যারা লিখছেন খাতায়, সেন্টার ইকুয়ালস টু মাইন্ড, পেরিফেরি ইকুয়ালস টু ফিজিক্যাল। মাইন্ডটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমরা এখানে যে মেন্টাল স্টেট নিয়ে কাজ করি, অল্টার্ড মেন্টাল স্টেট, সেই জায়গাটাই কিন্তু আমাদের মাইন্ড। পেরিফেরিটা হলো আমার হাঁটু ব্যথা নিয়ে আসলাম, আমার কাছে রুগী হাঁটু ব্যথা নিয়ে আসলো, আমার কাছে রুগী ডায়রিয়া নিয়ে আসলো, আমার কাছে রুগী মাথা ব্যথা নিয়ে আসলো, আমার কাছে রুগী জ্বর নিয়ে আসলো, আমার কাছে রুগী পেটে ব্যথা নিয়ে আসলো, আমার কাছে রুগী হার্টের সমস্যা নিয়ে আসলো। অল আর দেজ ফিজিক্যাল, অল আর দেজ কমপ্লেইন আর ফিজিক্যাল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের সঠিক রিমিডিটি, সঠিক রিমিডিটি অবশ্যই সেটা কাজ শুরু হবে সেন্টার থেকে পেরিফেরি, অর্থাৎ মাইন্ড থেকে পেরিফেরি ফিজিক্যালের দিকে। রুগীরা, আমরা রুগীর ক্ষেত্রে কি করে বুঝবো, কি করে আমরা রুগীর ক্ষেত্রে বুঝবো যে সেন্টার থেকে পেরিফেরি হচ্ছে? রুগীরা আমাদেরকে এই ক্ষেত্রে এসে বলে, ডাক্তারবাবু আমি ওষুধটা খাওয়ার পর, বা আপনার এই ওষুধটা যে দিয়েছেন সেই ওষুধটা নেয়ার পর আমার আর কোনো ওষুধ, আমার আর কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দরকার নেই, আপনার ওষুধটাতেই আমি বেশ আরামে আছি, এ আমি আপনার ওষুধেই আমি ভালো হয়ে যাব, আপনার ওষুধটাতেই আমি, মুসলিমরা এইভাবে বলে ইনশাল্লাহ ভালো হয়ে যাব, অন্য রিলিজিয়ানের বলেন গডের কৃপায় আমি ভালো হয়ে যাব, আপনার এই ওষুধটাতেই আমার কষ্টকে কমে যাবে। রোগী বলবে, ঢাকায় আমার ক্ষেত্রে যেটা হয়, আমি চেম্বারে যা ফেস করেছি, ওষুধ দিয়ে দিন ডাক্তারবাবু, আমি বাড়ি চলে যাব, আমি বাড়ি চলে যাব, অথচ ঢাকায় 6 মাস থেকে চিকিৎসা করছে,
ঢাকায় 6 মাস যাবৎ চিকিৎসা করে যাচ্ছে, অ্যালোপ্যাথিক মিলিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছে, হোমিওপ্যাথিতে আসলো, মাইন্ড টেকনিকের মাধ্যমে ওষুধটা সেবন করলো সে, করার পর 20 দিন 25 দিন বাদে যখন ফলো আপ দিয়েছি, ফলো আপে এসে রোগী বলছে, ডাক্তারবাবু আমাকে একবারে বেশি করে ওষুধ দিন, আমি বাড়ি চলে যাব। আপনারা এই ভার্সনগুলো লিখে রাখুন, এই ভার্সনগুলো লিখে রাখুন। এই যে প্রথম ভার্সন বললাম, আপনার ওষুধ, আমি আমি আর অ্যালোপ্যাথিক ওষুধ খাবো না ডাক্তারবাবু, যেই ওষুধ আপনি দিয়েছেন ভগবানের কৃপায়, আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাব, আমি আর অ্যালোপ্যাথিক ওষুধ খাবো না। ডাক্তারবাবু আপনি ওষুধটা, মানে আমি যে ওষুধটা খেয়েছি, অনেক ভালো আছি, দেখতে পাচ্ছেন না আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে আসিনি, অথবা আমার ছেলেকেও বলে আমার ছেলেকে নিয়ে আসিনি, আমি আজকে নিজেই চলে এসেছি। আর সেদিন তো দেখছিলেন আমি আমার আসতে কষ্ট হচ্ছিল, আমি পারছিলাম না, আমাকে এখন হাঁটতে বলেন, আমি এখান থেকে দরদর করে নেমে যাব। দ্যাট ইজ, এই যে তিনটা ভার্সন আমি আপনাদেরকে দিলাম, এইগুলো আমার রোগীর কথা। রুগীরা এইভাবে করে এসে ক্লিনিকে আমাদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করে। এর থেকে আমরা কি বুঝতে পারি, আমরা এর থেকে কি কনক্লুশনে আসতে পারি, যে ইয়েস, ওই ব্যক্তিটি একটা কনফিডেন্স গ্রো করেছে, একটা কনফিডেন্স তার মধ্যে ডেভেলপ করেছে, একটা 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 আলো সে দেখতে পেয়েছে, যে হ্যাঁ আমি এখন আমার রোগ থেকে বেরোতে পারবো, আমি ফাইট ব্যাক করতে পারবো। যে কনফিডেন্সটা মেডিসিন খাওয়ার আগে কিন্তু ছিল না, এতটুকুই ছিল না যে কনফিডেন্স সে আমার চেম্বারে একলা একলা আসতে পারবে, এতটা কনফিডেন্স ছিল না যে দেশে আবার চলে যাই। কেন? কারণ সে যে ফাইট ব্যাক করতে পারবে, সাবকনশিয়াস মাইন্ডে রোগীর কিন্তু সেই ধরনের কোনো কনফিডেন্স, সেই ধরনের কোনো বোল্ডনেস, স্ট্রেংথ ছিল না, মেন্টাল স্ট্রেংথ, যেই স্ট্রেংথের দরুন তিনি নির্বিঘ্নে বাড়ি চলে যেতে পারেন। কারণ তখন সে রোগের কষ্টে রোগের কষ্টে সে তার মন, যে সেন্টার দ্যাট ইজ মাইন্ড ওয়াজ ভেরি উইক। তো এই জন্য আমরা বলি, এই যে কতগুলো ভার্সন বললাম এবং এই ব্যাপারটা আপনাদের সামনে উল্লেখ করলাম ঘটনা, রোগীর এর থেকে আমরা বুঝতে পারি দ্যাট ইজ মহাগুরু ডাক্তার এম এল সেগাল স্যার যেটা বলে গিয়েছেন, যে আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন অ্যাকর্ডিং টু রেভলিউশনাইজড মেথড বা মাইন্ড টেকনিক, এটা প্রথমে মনকে ফর্টিফাই করবে, দ্যাট ইজ দ্য সেন্টার। সেন্টারটা যখন ফর্টিফাই হবে, স্ট্রং এনাফ হবে, যেটা যে স্ট্রেংথটা কিন্তু ছিল না ওষুধ নেয়ার আগে, ওষুধ নেয়ার কিছু মাত্র আগে, সেই স্ট্রেংথটা যখন পায়, তখন রোগীরা আমাদেরকে এসে এই কথাগুলো বলে ফলো আপে, এবং আমরা বুঝতে পারবো ইয়েস আমার সিলেক্টেড রিমিডিটা অবশ্যই কারেক্ট, এবং এটা কাজ করা শুরু করেছে, যে আমাদের সেন্টার দ্যাট ইজ মাইন্ড ইজ গেটিং ফর্টিফাইড
আওয়ার বাই আওয়ার, ডে বাই ডে, উইক বাই উইক। এবং একই সাথে সাথে রোগীর ফিজিক্যাল কমপ্লেইন গুলো এইভাবে করে বলে যে আমার কষ্টগুলো কমছে। সো দিস ইজ কল্ড ফার্স্ট, যে আমাদের কন্ডিশন রেমিডিটা কারেক্ট কিনা, দ্যাট ইজ recovery process will start from within outward, that is from center to periphery. So let's come to our next point, যেটা আমরা ছিলাম। এই যে বললাম 2 নম্বর, যে অল্টার্ড মেন্টাল স্টেটের উপর বেস করে আমরা রোগীকে ঔষধ প্রয়োগ করে থাকি, মেডিসিনটা দেই। এই অল্টার্ড মেন্টাল স্টেটটা নরমালাইজ হতে শুরু করবে। গুলিয়ে ফেলবেন না, দুটো কিন্তু আলাদা জিনিস। 1 নাম্বার যেটা বললাম এবং 2 নম্বর এখন যেটা বলছি, দুটো কিন্তু একটু কাছাকাছি, কিন্তু তারপরেও আপনারা এটাকে এক করে ফেলবেন না। মনে হতে পারে এক জিনিস, কারণ দুটোই কিন্তু মাইন্ড নিয়ে বলা, খেয়াল করে দেখেছেন। নর্মালাইজেশন অফ দ্য অল্টার্ড মেন্টাল স্টেটটা হলো এটাই, যে আমরা যদি আরেকটু গত ক্লাসের কথাটা সূত্র ধরে বলি, যে ব্যালেন্সিং হওয়া। যে মেন্টাল স্টেট গুলো ইমব্যালেন্স হয়ে পড়েছিল, একটা স্বাভাবিক অবস্থায় রোগী ছিল, স্বাভাবিক অবস্থায় ডিজিজ প্রসেস যখন শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে তার মেন্টাল স্টেট গুলো কিন্তু পরিবর্তিত হয়েছে, হয়ে যখন এখন যে অল্টার্ড অবস্থায় এসেছে পিক অফ দ্য সিকনেসে, সেই সময় যেই স্টেটটা থাকছে সেই স্টেটটা কিন্তু নর্মালাইজ, ব্যালেন্স হওয়া শুরু করবে আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য রেমেডি। সো আওয়ার সেকেন্ড পয়েন্ট টু অ্যাসার্টেন দ্য কারেক্টনেস অফ আ রেমেডি ইজ দ্য নর্মালাইজেশন অফ দ্য অল্টার্ড মেন্টাল স্টেট। কি করে আমরা বুঝবো যে আমাদের অল্টার্ড মেন্টাল স্টেটটা নর্মাল হচ্ছে? কেউ কি আপনারা জানেন কি করে আমরা বুঝবো? ব্যালেন্সিং অফ অল্টার্ড মেন্টাল স্টেট প্লাস এ ফিলিং অফ জেনারেল ওয়েলবিং। যেই অল্টার্ড মেন্টাল স্টেটের ওপর বেস করে আমি রোগীকে ঔষধ দিয়েছি, সেই মেন্টাল স্টেট গুলো ওষুধ দেওয়ার পর, ইফ মাই মেডিসিন ইজ কারেক্ট, তখন এটা ব্যালেন্স করা শুরু করবে মেন্টাল স্টেট গুলোকে। কিরকম? যেমন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, আমরা কিন্তু প্রায় আমাদের কেসগুলোতে এরকম দেখে থাকি, খেয়াল করে দেখবেন যে যখন আমরা ভিডিও কেস সমেত আমরা একটা প্রেজেন্টেশন করি আপনাদের সামনে, বিভিন্ন টিচাররা কিন্তু ভিডিও কেস সমেত আপনাদের সামনে প্রেজেন্ট করেন, দেখবেন প্রথম কেস টেকিং এর সময় যেই রকম রোগীর অবস্থা থাকে, ফলো আপ গুলোতে কিন্তু থাকে না। এরকম ভুরি ভুরি উদাহরণ আপনারা দেখেছেন, আপনারা আপনাদের ক্লিনিকেও দেখছেন। তাহলে ব্যাপারটা কিরকম? রোগের চরম অবস্থায়, আমি নূতনদের উদ্দেশ্যে করে বেশি করে বলছি, রোগের চরম অবস্থায় সাপোজ আমার মধ্যে অল্টার্ড মেন্টাল স্টেট এই রকম, যে ডিস্টার্ব অ্যাভার্স টু বিং, ব্যথায় এত যন্ত্রণা হচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে যে এই ব্যথা যন্ত্রণায় আমার কাছে কেউ এসে কথা বলুক, আমি এটা একদমই চাচ্ছি না, একদমই পছন্দ করছি না। একটু আওয়াজ হোক, একদম পছন্দ করছি না। আমি এইরকম একটা মেন্টাল স্টেট পেলাম, আমি এরকম একটা মেন্টাল স্টেট পেলাম যে ব্যথার যন্ত্রণার জন্য রোগী আমার কাছে খুব দ্রুত ওষুধ চাইছে, যেটাকে আমরা সবাই আপনারা জানেন, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, এরকম একটা মেন্টাল স্টেট আমরা পেলাম। এইবারে দুটো নিয়েছি সহজ করে বোঝানোর জন্য। এইবারে এই দুটো
স্টেট ওষুধের পর কিন্তু যখন ফলো আপে আসছে, আপনারা প্রায় অবশ্যই দেখেছেন, অবশ্য ব্যথা যন্ত্রণায় এত অ্যাকিউট একটা ইমার্জেন্সি কেস, অ্যাকিউট ম্যানিফেস্টেশন, খুব কষ্ট পাচ্ছে রোগী ব্যথায়। এরকম ব্যথার যন্ত্রণায় যখন কোনো বিরক্তি সে সহ্য করতে পারছে না, সেই একটা অবস্থায় ওষুধ দেওয়ার পর যখন তার ব্যথা যন্ত্রণাগুলো কমে আসে, এসে বলে এখন ব্যথাটা আগের থেকে অনেক ভালো আছে, অনেক কমেছে, তখন অবশ্যই অবশ্যই আপনি যখন ভেরিফিকেশন করবেন, অবশ্যই পেয়ে থাকেন যে সেই ডিস্টার্ব ব্যাপারটা এখন তার মধ্যে আর নেই, অনেকটাই অ্যাবসেন্ট হয়ে যায়, অথবা থাকলেও যদি থাকে রেয়ার কেসে খুব যৎসামান্য, খুবই কম। তাহলে এই যে ব্যাপারটা হলো, অর্থাৎ কি হলো এই ক্ষেত্রে, রোগী এখন এসে আমাকে বলছে না আগের মতো, ডাক্তারবাবু আমাকে একটু তাড়াতাড়ি এই ব্যথাটা কমার ব্যবস্থা করুন। এখন না এসে বলছে না। কেন বলছে না? ওয়াই? বিকজ মেন্টাল স্টেটটাও ব্যালেন্স হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল কমপ্লেইন্স গুলো কিন্তু কমেছে, যেটা কিনা আমরা প্রথম পয়েন্টে আমরা দেখলাম যে ফ্রম সেন্টার টু পেরিফেরি। এবং রুগীরা এই সময় এসে বলে, ডাক্তারবাবু আমি এখন আগের থেকে অনেক ভালো লাগছে, আমার এখন আগের থেকে অনেক ভালো লাগছে, ফিলিং অফ জেনারেল ওয়েলবিং, সব দিক দিয়ে ভালো বোধ করছি। তো এই ব্যাপারটা যখন আমরা বুঝতে পারবো, সেইটা হবে আমাদের, যেটা আমরা বলছিলাম, যে যে পয়েন্টটা, নর্মালাইজেশন অফ দ্য মেন্টাল স্টেট, অল্টার্ড মেন্টাল স্টেট, এই যে দেখুন নর্মালাইজ হওয়া শুরু করলো, যেটা অ্যাবনর্মাল ছিল। নিজের সন্তানকে সে সহ্য করতে পারছিল না, তার এসে তার কাছে আম্মু খাবারের কথা বলছে, আগে বলতো, আগে এরকম করতো না, কিন্তু এখন ব্যথার সময় তাকে এরকম মানে মা খাবো, খাওয়ার কথা বলছে আর সে বিরক্ত হয়ে যাচ্ছে। দিস ইজ অ্যাবনর্মাল। অ্যান্ড ওষুধ দেওয়ার পর এখন সে কাজকর্মগুলো করে দিচ্ছে, বাচ্চার যত্ন নিচ্ছে, দ্যাট ইজ নর্মালাইজেশন হচ্ছে। সো এইটা হলো সেকেন্ড আমাদের পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন কি করে আমরা বুঝে থাকি ফলো আপে যে আমাদের মেন্টাল স্টেটটা নর্মালের দিকে এগোচ্ছে। থার্ড পয়েন্ট, এন্ড ভেরি ইম্পর্টেন্ট, আমি এইটা স্কুলে থেকে শিখেছি, আমাদের টিচার্সদের কাছ থেকে আমি শিখেছি এই বিষয়টা, প্লাস যখন মহাগুরুর বই ফাইনালি পড়েছি তখন আমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। কোনটা? regaining of lost efficiency of all the systems of the body. আপনারা আবার লিখুন, আমি লিখার সময় দিচ্ছি, আবারও বলছি, regaining of lost efficiency of all the systems of the body. আমি বাংলা করে বলে দেব আপনাদেরকে। 3 নাম্বার হাতিয়ার আমাদের, আমাদের ওষুধটা কি ঠিকঠাক আছে তো, ঠিক তো ওষুধটা? 3 নাম্বার হাতিয়ার হচ্ছে এটা জানার যে আমাদের শরীরে অনেক সিস্টেমস আছে, সেগুলো হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, সার্কুলেটরি, মাস্কিউলোস্কেলেটাল, এক্সক্রিটরি, রেসপিরেটরি। এই সিস্টেম গুলোকে আমাদের একটু যাচাই করে দেখতে হবে। কেমন? চলুন এবার একটা আমরা উদাহরণে যাই। রোগীরা যখন ফলো আপে আসে, ওষুধ খাওয়ার পর একটু বলছে ভালো, আহ, তারপরে অনেক কিছু বলে, কারণ পাসিং ফেজ যখন যায় রুগী আরো আমাদেরকে কমপ্লেন দেওয়া শুরু করে। ওই সময় আমরা কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনার খাবারের রুচি, এখন রুচি কেমন, আপনার পেচ্ছাপ পায়খানা কেমন চলছে, আপনার বাথরুমটা কেমন হচ্ছে, আপনার এখন শারীরিক এই যে দুর্বলতা ছিল, আপনি জোর পাচ্ছিলেন না, হাতে জোর পেতেন না, পায়ে জোর পেতে, এখন কেমন লাগছে। আমাদের একটা আমাদের
এই সিম্বায়োটিক্স ক্লাসেই একটা সময় একটা কেস আমরা প্রেজেন্ট করেছিলাম আমাদের এক ছাত্রীর, আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে, যারা নতুন তারা দেখেননি হয়তো। কোভিড কেসে আমি এবং ডাক্তার রাশিক আলী আমরা দুজনে মিলে দেখেছিলাম যে কোভিড এর কেসটা, সেই কেসটা নিশ্চয়ই আপনার মনে আছে। খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু ফলো আপে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এখন খাবারের রুচি এখন কেমন, আগের থেকে রুচিটা এখন কেমন, খাওয়া দাওয়া কি করছেন। এই কোশ্চেন গুলো কিন্তু আমরা উনাকে করেছিলাম। আপনার পেচ্ছাপ পায়খানা কেমন হচ্ছে, আপনার শরীরের দুর্বলতাটা এখন কেমন। অর্থাৎ কেন আমরা ফলো আপে ওই কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, এমনি ওনার শরীরের হাল হাকিকত জানতে না, আমাদের টার্গেট ছিল যে ইয়েস, ওই যে আমরা বেড়াই টাকার দিয়েছিলাম, সেই বেড়াই টাকা আদৌ কি কাজ করছে কি করছে না, আদৌ কি সঠিক না সেটার ভুল ছিল, সেটা কিন্তু আমরা যাচাই করেছিলাম। এবং কি করে রুগী তখন উত্তর দিচ্ছিল, আমার এখনো মনে পড়ছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, রুগী বলছিল প্রথম ফলো আপে একটু খেতে পারছি, খাওয়াটা একটু বেড়েছে, আগের থেকে একটু খেতে পারছি। আচ্ছা কি খেলেন সারাদিন, খাওয়া দাওয়া কি করলেন বলুন। আমরা খুব লিডিং কিন্তু করব না, আচ্ছা আজকে খাওয়া দাওয়াটা কেমন হলো সারাদিন। হ্যাঁ ডাক্তারবাবু খেয়েছি, দিনে সকালে দুপুরে রাতে কি খেলেন। হ্যাঁ, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। লিডিং করলে অনেক সময় রুগীরা বুঝে যায়, চালাক চতুর রুগীরা, যে আমার মনে হয় ভালো জিনিসটা জানার চেষ্টা করছে, আমি বলবো না, ভালো আরো একটু ভালো ওষুধ দিক। অনেক চালাক রুগীরা কিন্তু এইভাবে জন্য বলে না। আমরা তাই লিডিং করব না, আমরা কোনো জায়গায় কিন্তু লিডিং করি না। ঠিক ফলো আপেও যখন আমরা জানতে চাইছি, আমরা কিন্তু লিডিং কোশ্চেন করব না। ঠিক তেমনি ভাবে, আচ্ছা এখন খাওয়ার অবস্থাটা কেমন বলুন, তখন কিন্তু আমাদের সেই রুগী বলেছিল খাচ্ছি, আগের থেকে খাবারের মাত্রাটা বেড়েছে। আমরা কিন্তু তখন বুঝতে পেরেছি ইয়েস, আমাদের ওষুধ সঠিক এবং এটা কাজ করছে। এইভাবে কিন্তু আমরা এই যে সিস্টেমস গুলো, এইগুলোকে আমরা জিজ্ঞাসা করি, রুচি কেমন, এখন খাওয়া দাওয়াটা কি অবস্থা, কেমন লাগছে, আপনার আগে বাথরুমটা কেমন ছিল, এখন কেমন আছে, পেচ্ছাপ পায়খানা ঠিকঠাক মতো হচ্ছে কি, মানে হচ্ছে নাকি নেই, কেমন হচ্ছে। এই যে ব্যাপারগুলো আমরা কেন জিজ্ঞাসা করি, কারণ এই যে আগের পয়েন্টটা, যে হ্যাঁ ওষুধ দেওয়ার পর এখন আমার শরীরের সিস্টেমস গুলো পুনরায় আবার কাজ করার ক্ষমতা ফিরে পেয়েছে। রোগের আগে রুগী মানে ওষুধের আগে রুগী আমাদেরকে এভাবে এসে বলে যে ডাক্তারবাবু পেচ্ছাপ পায়খানাটা কম, খাওয়া দাওয়া রুচি নাই, খেতে পারছি না, খুবই কমনলি কিন্তু বলে। সো এটাও আমাদের একটা অন্যতম টুল, যে আমার রিমিডিটা কারেক্ট অর ইনকারেক্ট।